আগে তো ভেবেছিলাম শুধুমাত্র রাজাকার ও শ্বশুরমশাই আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছেন। এখন তো দেখছি রাজাকারের সাথে দুটো আলবদর আল শামসও যুক্ত আছে। আরুষ পাশেই ছিল, তাই তুর্য বিড়বিড়িয়ে কথাগুলো বললেও সে বেশ ভালোভাবে শুনেছে সবটা। ছেলেটা একটু ঝুঁকে গেল তুর্যের পানে, ফিসফিসিয়ে বলল, এখন শুধু মোহাম্মদ আলী জিন্না, ইয়াহিয়া খান আর ভুট্টোই বাকি আছে স্যার। তারা চলে আসলে 16 কলা পূর্ণ। আরুষের কথা শেষ হতে না হতেই তার পানে রক্তচক্ষু নিয়ে তাকালো তুর্য, কটমট করে বলল, চুপ থাকা হাম্মক, এদের কথা একদম মুখে উচ্চারণ করবি না। খসিরি বেগম, রাজাকার, আলবদর, আল শামস এদের সাথেই পারছি না, তার মধ্যে যদি অপর এই 3 বাটপার চলে আসে, এদের সাথে আমি একা মানুষ বুদ্ধিতে কুলাতে পারবো না। আরুষ আমতা আমতা করলো, কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলল, তবুও স্যার, সবাই যখন এসেছে এরাও যদি চলে আসে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, কটমট করে বলল, তাহলে 3টার সামনে তোকে ধাক্কা মেরে দাঁড় করিয়ে বলবো, এই আহমকটাকে মেরে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে স্বাধীন করে দিয়েছেন। আরুষ চুপসে গেল, আর বলল না কিছুই। পলাশ শিকদার তেতে উঠলেন এবার বেশ, কণ্ঠে ক্রোধ নিয়ে বললেন, আমার মেয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তুর্য তাকালো পলাশ শিকদারের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, আপনি বললে তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে না। পৃথা আমার বিয়ে করা বউ, ওকে ডাকুন, বউ নিয়ে চলেছে। পৃথা ঘরেই ছিল। বসার কক্ষে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে এদিকে আসছিল সে। তবে বসার কক্ষে ঢোকার আগেই তাকে থামিয়ে দিল সুফিয়া বেগম। তাড়াহুড়ো করে বললেন, কোথায় যাচ্ছিস? ওখানে ভাইয়ারা আর তারপর বাবা চিৎকার চেঁচেমেচি করছে কেন, তাই দেখতে যাচ্ছিলাম। সুলতানা বেগম ঢোক গিললেন। মেয়েকে কিছুতেই ওখানে যেতে দেওয়া যাবে না এই মুহূর্তে, তাহলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। একবার মেয়ে যদি সবটা জেনে যায়, ভাবতেই গলা শুকিয়ে আসছে সুফিয়া বেগমের। আমতা আমতা শুরু করলেন তিনি। এদিক ওদিক দৃষ্টি ফেললে বললেন, তোর বান্ধবী রিদি কল করেছিল, কি না জরুরি কাজ আছে, এক্ষুনি ওদের বাসায় যেতে বলেছে তোকে। পৃথা ভ্রু কুচকালো। তার জানা মতে হৃদির এখন কলেজে থাকার কথা। সে আজ কলেজে যায়নি বলে হৃদিও কি যায়নি? হয়তো যায়নি। যাক, আজ বেশ অনেকক্ষণ আড্ডা দেওয়া যাবে। পৃথা মায়ের পানে তাকালো, বলল, আচ্ছা, আমি তাহলে রিদিদের বাসা থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। মায়ের অনুমতি পেতেই পৃথা সম্মুখের দিকে পা বাড়ালো। কলিজা কাঁপল সুফিয়া বেগমের। হন্তদন্ত হয়ে সে হাত ধরে আটকালেন মেয়েকে। দ্রুততার সাথে বললেন, ওই দিকে কোথায় যাচ্ছিস? পিছনে দরজা দিয়ে যা। পৃথার কপালে ভাঁজ পড়ল। তার মায়ের আচার আচরণ কেমন একটা লাগছে আজ। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। তার মা কি লুকাচ্ছে কিছু? পৃথা ভ্রু কুচকালো, সন্ধিয়ান কণ্ঠে শুধালো, মা, কিছু কি হয়েছে? আমার কাছ থেকে লুকাচ্ছ কিছু? জোরপূর্বক হাসলেন সুফিয়া বেগম। আমতা আমতা করে বললেন, না, কি হবে, তুই বরং দিদির সাথে দেখা করে আয়, মেয়েটা কল করেছে অনেকক্ষণ। পৃথা আর কথা বাড়ালো না। তার মায়ের আচরণও সন্দেহজনক। সে যাক, হৃদিদের বাড়ি থেকে এসে না হয় দেখা যাবে কি হয়েছে। পৃথা আবারও পা বাড়ালো বসার কক্ষের দিকে। সুফিয়া বেগম ব্যস্ত হয়ে আটকালেন আবারও। অতঃপর বললেন, পিছনের দরজা দিয়ে যা। কেন? দেখছিস না বসার কক্ষে মানুষ, ঝামেলা হচ্ছে, ঝামেলার মধ্যে থেকে যাওয়ার দরকার কি? সুফিয়া বেগম ভুল কিছু বলেননি। পৃথা শুনল মায়ের কথা। অতঃপর সে পিছনের দরজা থেকে বেরিয়ে গেল বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। তুর্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো পৃথার। শ্বশুর শালাদের বারবার বেরিয়ে যেতে বলাকে বেহায়ার মতো উপেক্ষা করে বসে রইল ছেলেটা। অথচ তার বউয়ের দেখা নেই। হয়তো এই রাজাকার শ্বশুর আর আলবদর আল শামস শালারা মিলে তার বউকে কোথাও সরিয়ে দিয়েছে, নতুবা এতক্ষণেও কি একবার এদিকটা আসতো না? তুর্য কপাল কুঁচকে ভাবল কিছুক্ষণ। পলাশ শিকদার যদি পৃথাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে দিয়ে থাকে, তবে এভাবে এখানে বসে থেকে লাভ কি? পৃথাকে তার ভয়ে সরিয়ে দিয়ে থাকলে অবশ্যই সে যতক্ষণ এ বাড়িতে থাকবে ততক্ষণে মেয়েকে বাড়িতে আনবে না। না, এভাবে এখানে বসে থাকাটা ঠিক হবে না। অন্য উপায় ভাবতে হবে। যেভাবেই হোক বউকে তো নিজের নিকট নিতেই হবে। তুর্য বিচক্ষণ ভঙ্গিতে তাকালো বসার কক্ষের আনাচে কানাচে। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, প্রথমবার শ্বশুর বাড়ি এলাম, অথচ শ্বশুর আর শালাদের ব্যবহারের কি শ্রী। একবার শুধু বউটাকে পাই,
তারপর জামাই আদর কড়াই গন্ডায় উসুল করে নেব, এই বলে রাখলাম। পলাশ শিকদার বিরক্তি নিয়ে তাকালেন তুর্যের পানে, থমথমে কণ্ঠে বললেন, না আমার বাড়ির জামাই আদর তোমার কপালে আছে, আর না আমার মেয়ে তোমার কপালে আছে। এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তুর্যর দৃষ্টি তীক্ষ্ণ হলো, দৃঢ় কণ্ঠে বলল, চারদিকে শুধুই রাজাকার, আল বদর আর আল শামসে ভরপুর। তাতে কি আমি কি কম শক্তিশালী নাকি? 1971 সালে যুদ্ধে রাজাকার জনগোষ্ঠী পাকিস্তানিদের সাথে হাত মিলিয়ে কম চেষ্টা করেনি তাতে জিতিয়ে দেওয়ার। তবু শেষ পর্যন্ত জয়লাভ বাঙালিরাই করেছে। তেমনি আমিও জিতব একদিন না একদিন। এ রাজাকারদের হাত থেকে আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করবই করব। এইটুকু বলে থামলো তুর্য, আবারও বলল, বেহায় যখন হয়েছি বেহায় আরও হব। তবু আমার মুরগির বাচ্চার মতো বউটাকে উদ্ধার করে ছাড়বো ইনশাআল্লাহ। পলাশ শিকদার, পিয়াস এবং পিয়াল তিনজনেই অগ্নির দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তুর্য উঠে দাঁড়ালো, তাদের এই দৃষ্টিকে অগ্রাহ্য করে গলায় ঝুলানো চশমাটা চোখে পড়ল। অতঃপর আরুষকে আদেশ দিল, আরুষ চল, আমরা এখান থেকে আর কাজ নেই। কথাটা বলেই তুর্য ব্যস্ত পায়ে বেরিয়ে এলো বাইরে। আরুষ একবার দুই পুত্র সহ পলাশ শিকদারের পানে তাকিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাইরে। বাইরে এসে দেখলো তুর্য বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আরুষ অবাক হলো, নিজের বসের নিকট এগিয়ে গিয়ে বলল, স্যার কি হয়েছে আপনার, এমন করছেন কেন? তুর্য তাকালো আরুষের পানে, চোখ থেকে চশমা খুলে বলল, তোর বের হতে তো দেরি হলো কেন? দেখছিলে তো ওই রাজাকার আর তার রক্তে করা দুইটা আলবদর আল শামস আমার দিকে কি ভয়ঙ্কর দৃশ্যতে তাকাচ্ছিল। আর একটু হলেই মুরগির বাচ্চার মতো বউটাকে বিধবা করে দিয়ে আমি অক্কা পেয়ে যাচ্ছিলাম। বাবা আরুষ বলল না কিছুই, ড্যাব ডিবিয়ে শুধু চেয়ে রইল তুর্যের পানে। ছেলেটাকে বোঝার চেষ্টা করলো, তুর্য কি সত্যিই বলছে নাকি অভিনয় করছে। কারণ তুর্যের সাথে সে যতদিন আছে এর মধ্যে কখনো কাউকে ভয় পেতে দেখেনি সে। তার উপরে আবার অভিনয়ে পাকাপোক্ত এই লোক। আরুষকে মেয়েদের মতো এভাবে ড্যাব ডিবিয়ে চেয়ে থাকতে দেখে বিরক্ত হলো তুর্য। কপাল কুঁচকে বলল, তুই কি আমাকে মারতে চাস মির্জাফরের বংশধর? তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি চালু কর। বলা তো যায় না কখন আবার ওই রাজাকার তার দলবল নিয়ে আমার মতো হাঁসের বাচ্চার উপর হানা দেয়। একটু থামলো তুর্য, গাড়িতে উঠে বসলো। অতঃপর ভাবুক ভঙ্গিতে বলল, আমি বোধহয় একটা ভুল করেছি আরুষ। আরুষ ড্রাইভিং সিটে বসতে বসতে বলল। কি স্যার? তুর্য বড়ই নিরীহ মুখ করে জবাব দিল, আমার শ্বশুরের নামটা রাজাকারদের সাথে শেয়ালও রাখা উচিত ছিল বোধহয়। ব্যাটা শুধু হাঁস মুরগির উপর নজর, দেখছিস না আমার মুরগির বাচ্চার মতো বউটাকে আটকে রেখেছে, আবার হাঁসের বাচ্চার মতো আমিটাকে ধাওয়া করছে। আরুষ শুনল তুর্যের কথা, তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, কই আপনাকে তো কেউ ধাওয়া করেনি। আপনার শ্বশুর আর শালারা এতক্ষণে তো অনেকবার রক্তচক্ষু নিয়ে তাকিয়েছিল আপনার দিকে, আবার মারতেও এসেছিল। কই তখন তো ঠিক তেজি স্বরে তাদের সাথে কথা বলেছেন, বেহায়ের মতো বসে রয়েছেন। এবার নিশ্চয়ই কিছু একটা ভেবে এভাবে ঢং দেখে পালিয়ে এসেছেন, আবার শ্বশুরের বদনামও করছেন। মনে মনে এতগুলো কথা বললেও মুখে কিছু বলার সাহস হলো না আরুষের। এখন কিছু বলা মানে নিজের গলায় নিজে ফাঁসি চড়ানো। এই কথাগুলো একবার যদি আরুষের মুখ থেকে কোনোভাবে বের হয়, দেখা যাবে তার বস তার ঘাড় ধরে রাস্তার কোনো বড় সড়ো ট্রাকের নিচে ফেলে বলছে, যা মির্জাফরের বংশধর, ট্রাকের চাকার নিচে পিষে চ্যাপটা হয়ে যা। নিজের জানের মায়া সব প্রাণীরই আছে। আরুষও তাই চুপ রইল, চুপচাপ নিজের গাড়ি স্টার্ট করলো। পরন্ত বিকেল, সূর্যটা তার তেজ কমিয়ে ঢলে পড়েছে ইতিমধ্যে। আকাশের এক কোণ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের বিদায়ের। তুর্য এই কর্ষণে এসেও দাঁড়িয়ে রয়েছে পৃথাদের বাড়ির সম্মুখে। বিকেলের দিকে হুট করে কল এলো, আগামীকাল ঢাকায় ফিরতে হবে তাকে। ব্যবসার জরুরি কাজ পড়ে গেছে। দেশে ফিরেছে খুব বেশি দিন হয়নি, আর যে কয়টা দিন হয়েছে তাও বউ খোঁজার পেছনেই লাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ ওদিকে ব্যবসায় পড়ে রয়েছে তার নিজ গতিতে। এখন সে গতিতেও তো গা ভাসাতে হবে, নয়তো বউকে খুঁজে পেলেও তাকে একটা সুন্দর জীবন দিতে অক্ষম হবে তুর্য। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা, উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো পলাশ শিকদারের বাড়ির দিকে। যদি একটাবার দেখা পাওয়া যায় তার মুরগির বাচ্চার মতো বউটার। তাকে দেখার চেয়ে হৃদয়ে বড় তৃষ্ণা জমেছে সেই বহুদিন আগে থেকে। পৃথা তাদের বাড়ির ছাদেই ছিল, একা একা ঘুরছিল পুরো ছাদময়। মাথায় তার গভীর চিন্তা। দুপুরে তার মা হঠাৎ তাকে রীতিদের বাড়িতে কেন পাঠালো মাথায় ঢুকছে না। ও বাড়িতে গিয়ে দেখলো রীতি কলেজে গিয়েছে, তাহলে সে কল করলো কিভাবে?
মাকে এসে প্রশ্ন করলে মা উল্টো রাগ দেখিয়ে বলল, আমি কি তোকে মিথ্যা বলেছি? হবে হয়তো রিদি কল করেনি, অন্য কেউ করেছে। আমি রিদি ভেবেছি। কিন্তু কথা হলো যদি রিদি কল না করে তাহলে কে কল করেছিল? তার উত্তরও সুফিয়া বেগম দিলেন না, আমতা আমতা করে বললেন, আমি কি জানি, আমি তো রিদি ভেবেছিলাম। পৃথা নিজ মনে দুপুরে ঘটা ঘটনাগুলো ভাবতে ভাবতে তাকালো রাস্তার দিকে। হঠাৎ তার চোখ আটকে গেল রাস্তার ওপাশে। তুর্যকে দেখে বিন্দুমাত্র চিনতে অসুবিধা হলো না মেয়েটার। এ তো সেই ব্রিটিশ লোকটা। পৃথার ভ্রু কুঁচকে এলো, এই লোকটা এখানে কি করছে? তুর্যকে সম্মুখে দেখেই মেজাজ বিগড়ালো পৃথার। একে একে মনে পড়ল সকল অপমানের কথা। দাঁত কিরমির করে আশেপাশে তাকালো পৃথা। হঠাৎ ছাদের এক কোণে পড়ে থাকা কিছু ইটের টুকরা চোখে পড়তে মাথায় খেলে গেল শয়তানি বুদ্ধি। ওষ্ঠ প্রসারিত করে হাসলো মেয়েটা। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইটের টুকরার গুলোর নিকটে। একটু ঝুঁকে হাতে তুলে নিল বেশ বড়সড় একটা টুকরো। অতঃপর ছাদের কিনারে এসে এক চোখ বন্ধ করে অন্য চোখ দ্বারা নিশানা করলো তুর্যের ফর্সা কপালটা। সময় ব্যয় না করে ডান হাত দ্বারা দ্রুতই ইটের টুকরাটা ছুঁড়ে মারল তুর্যের কপাল বরাবর। বাহ, ইটের টুকরাটা খুব সুন্দরভাবেই লেগে গেল তুর্যের কপালে। চমকে উঠল তুর্য, দ্রুত নিজের ডান হাত তুলে কপালে চেপে ধরল, কণ্ঠে তুলল আহ মূলক ব্যথাতুর ধ্বনি। পৃথা দ্রুত বসে পড়ল আড়ালে, যাতে তাকে কেউ দেখতে না পায়। তুর্য কপালে হাত দিয়ে আশেপাশে তাকালো, না কোথাও দেখা যাচ্ছে না কাউকে। তাহলে ইটের টুকরোটা কে মারল? নিশ্চয় তার রাজাকার শ্বশুরের দলের কেউ। এছাড়া এখানে তো তার কোনো শত্রু নেই। তুর্য দীর্ঘশ্বাস ফেলল, কপাল থেকে হাত নামিয়ে ধরল চোখের সম্মুখে। দেখলো কিছুটা লাল রক্ত লেগে আছে হাতে। তুর্য কপাল টান টান করে দেখলো সে রক্ত। অতঃপর হতাশ কণ্ঠে বলল, আসলাম মুরগির বাচ্চার মতো বউটাকে খুঁজতে, আর বাড়ি ফিরতে হচ্ছে হাঁসের বাচ্চার মতো আমি তোর কপাল ফাটিয়ে। সূর্যটা আকাশ দখল করেছে, চারদিকে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে জানান দিচ্ছে নিজের অস্তিত্ব। তুর্যের ঘুম ভাঙেনি এখনো। ছেলেটার শুভ্র রঙা চাদর বিছানার চাদর দখল করে উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে সে। কোমর অব্দি পাতলা চাদর টানা, ফর্সা পিঠটা দৃশ্যমান। জানালা থেকে আসা মৃদু আলোয় উস্কো খুস্কো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। তুর্যের ঘুমের মধ্যেই কক্ষের দরজায় টোকা পড়ল। বাহির থেকে আরুষ দরজায় মৃদু ধাক্কা দিয়ে ডাকলো। স্যার স্যার। আরুষের ডাক কর্ণে পৌঁছাতেই বিরক্ত হলো তুর্য। ঘুমের মধ্যেই চোখ মুখ কুঁচকে ফেললো ছেলেটা। আরুষ আবারও ডাকলো, স্যার 9টা বেজে গেছে, আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 9টা বেজে গেছে। তুর্যের কর্ণে আঘাত হানলো কথাটা। এত দেরি হলো আজ তার ঘুম ভাঙতে? আজকেই তো বেশ কয়েকদিনের জন্য ঢাকায় চলে যেতে হবে তাকে। ঢাকার উদ্দেশ্যে রওনা করার আগে একবার পৃথার কলেজে যেতে চেয়েছিল, অথচ ঘুম থেকে উঠতে উঠতে 9টা বাজিয়ে দিল। সবই মেয়েটার দোষ। কাল রাতে বউয়ের চিন্তায় চিন্তায় তো ঘুমাতে দেরি হয়েছে। না মেয়েটা ধরা দিচ্ছে তার নিকট, আর না শান্তিতে থাকতে দিচ্ছে। ধপ করে চোখ মেলল তুর্য, দুই হাতে ভর করে বিছানায় উঠে বসলো। মুহূর্তে ফর্সা শরীর থেকে খসে পড়ল পাতলা চাদরটা। দৃশ্যমান হলো প্রশস্ত বক্ষের পিটানো ফর্সা শরীর। কালো বড় বড় লোমে আবৃত সে বক্ষস্থল। নাভির নিচে পরনের প্যান্টটা স্থান পাওয়ায় পেটের 2-4টা ভাঁজ স্পষ্ট। ডান হাত তুলে মাথার চুলগুলো এলোমেলো করে দিল ছেলেটা। অতঃপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে আরুষকে বলল, তুই যা, এখানে সব কাজকর্ম মিটিয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি এখনই। আরুষ আর দরজা ধাক্কালো না, চুপচাপ প্রস্থান করলো নিজের কাজে। তুর্য মিনিট দশকের মধ্যেই ফ্রেশ হলো, তাড়াহুড়া করে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। আরুষকে এদিকের কাজে রেখে সকালের নাস্তা না করেই চট চলতে বেরিয়ে পড়লো পৃথার কলেজের উদ্দেশ্যে। যদি ভাগ্যের জোরে বউয়ের দেখাটা আজ সে পায়। এমনি কয়েকটা দিন ঢাকায় কাটাবে বিধায় বউকে খোঁজা হবে না। বউটাকে খুঁজে না পেয়েই এই যে কয়েকটা দিনের জন্য সে আবার ঢাকায় যাচ্ছে, এতে কি নিদারুণ যন্ত্রণার শিকার হচ্ছে তা কি তার মুরগির বাচ্চার মতো বউটা জানে? একদমই জানে না। মেয়েটা তো এইটুকু জানে না যে তার মতো এত সুন্দর হাঁসের বাচ্চার মতো একটা জামাই আছে। তুর্য পৃথার কলেজের সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। পৃথা আর হৃদে আজ একসাথে কলেজে আসছিল। শুভ্র রঙা কলেজ ড্রেসে আবৃত মেয়েটার উজ্জ্বল শ্যামরঙা নরম দেহখানি,
মাথায় আবার শুভ্র রঙা হিজাব বাঁধা। পৃথার কলেজ ড্রেসটা সম্পূর্ণ সাদা। মাঝে মাঝে পৃথার মনে হয় এটা কলেজ ড্রেস নয়, বরং এটা বিধবা ড্রেস। তখন পৃথার খুব ইচ্ছে হয় কলেজ কর্তৃপক্ষকে জানাতে যে আপনারা দয়া করে আমাদের এই বিধবা পোশাকটি বাতিল করুন। বিয়ের আগে কেন আমাদের জামাইগুলোকে মেরে বিধবা বিধবা অনুভূতি দিচ্ছেন? মনে মনে কথাগুলো বললেও মুখে কখনো একথা প্রকাশ করতে পারবে না মেয়েটা। এত সাহস তার নেই। তাছাড়া এইসব কথা কলেজ কর্তৃপক্ষের নিকট বললে তারা নিশ্চয়ই তাকে বেয়াদব ভাববে। রাস্তার ফুটপাত ধরে হেলে দুলে হাঁটতে হাঁটতেই পৃথার হঠাৎ চোখ পড়ল তুর্যের পানে। ছেলেটা একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপালে ওয়ান টাইম একটা ব্যান্ডেজ জলজল করছে। পৃথার স্মরণে এলো গতকাল তার ঢিল ছোড়ার কথা। মেয়েটার মনে অপরাধবোধ জন্মালো। মায়া হলো তুর্যের জন্য। তবে পৃথার চিন্তার মধ্যেই হই হই করে উঠল হৃদি। তুর্যের দিকে আঙুল তাক করে বলল, এই এই লোকটাই তো তোকে কাল খুঁজছিল, আমাদের কাছ থেকে তোর বাড়ির ঠিকানাও নিয়েছিল। পৃথা ভ্রু কুঁচকাল। এই লোকটাকে তো সে সেদিন দুর্ঘটনার আগে কখনো দেখেছে বলে মনে হয় না, চিনেও না। তাহলে তাকে কেন খুঁজছিল? পৃথা কিঞ্চিত সময় নিয়ে ভাবলো। হঠাৎ তার মনে ভয়ের সঞ্চার হলো। আচ্ছা, কাল খারাপ ব্যবহার করেছে বলে লোকটা বাবার নিকট তার নামে নালিশ জানাতে তাকে খোঁজেনি তো? এই মুহূর্তে অপরিচিত একজন পুরুষের তাকে খোঁজার কারণ হিসেবে এই একটা ছাড়া আর কোনো কারণ মস্তিষ্কে আসছে না। এর জন্যই বোধহয় গতকাল তাদের বাড়ির সম্মুখেও দেখেছিল তুর্যকে। একটু আগে তুর্যের জন্য পৃথার হৃদয়ে জন্মানো মায়া ফুস করে উড়ে গেল। সাথে সাথে ক্রোধের পারদটা তরতর করে বেড়ে গেল। লোকটা তাকে দুর্নীতি করে গাড়ির চাকা দিয়ে পিষে মারতে চেয়েছিল, তারপর দুঃখিত না বলে টাকার গরম দেখিয়েছিল বেশ। আবার কাল ধাক্কা দিয়ে ফেলে দিতে কত অপমানমূলক কথা বলল। তার বেলায় কিছু না, সে কি না কি একটু বলেছে, তার জন্য একদম বাবার কাছে নালিশ দিতে পর্যন্ত চলে গেছে। লোকটা যে সামান্য একটা কারণ নিয়ে এমন বাচ্চামির পরিচয় দিবে ভাবতেও পারেনি পৃথা। না, এখন অবধি বাবা পর্যন্ত বিষয়টি যায়নি, আর যেতেও দেওয়া যাবে না। তার আগেই এই ব্রিটিশ লোকটাকে শাসাতে হবে, নয়তো বাবার কানে একবার কথাগুলো গেলে বাবা আর আস্ত রাখবে না। পৃথা শক্ত ভঙ্গিতে হেঁটে গিয়ে দাঁড়ালো তুর্যের মুখোমুখি। কিঞ্চিত ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যে সামান্য একটা বিষয় নিয়ে এত দূর যাবেন আমি ভাবতেও পারিনি। তুর্য ভ্রু কুঁচকাল পৃথার কথায়। গাড়ির সাথে হেলান দিয়ে থমথমে কণ্ঠে বলল, মানে? হ্যাঁ, এখন তো বুঝতেই পারবেন না। বুঝতে পারবেন আমার বাড়িতে আমার নামে নালিশ দিতে যাওয়ার সময়। কি একটা ছোট ঘটনা যেখানে বেশি অপরাধ আপনার, অথচ আপনি আমার বাবার নিকট আমার নামে নালিশ দিতে এত তৎপর। তুর্যের কুঞ্চিত ভুরুজোড়া আরো কুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, আমি তোমার নামে তোমার বাবার নিকট নালিশ কেন জানাবো? আজব। পৃথা কপাল কুঁচকাল। সরু দৃষ্টিতে তুর্যর পানে তাকিয়ে বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার বাবার কাছে আমার নামে নালিশ দেওয়ার ইচ্ছা পোষণ করছেন না? তুর্য নিজের দুই হাত বগল দাবা করলো। নির্বিকার ভঙ্গিতে বলল, না, আমারও তো অযথা সময় নেই যে তোমার মতো একটা অভদ্র বেয়াদব মেয়ের নামে তোমার বাবার নিকট নালিশ দেব। তুর্যের প্রথম বলা না কথাটায় পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরের কথাগুলো কর্ণে পৌঁছাতে তেতে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এই ব্রিটিশ লোক, কি বলেন আপনি? আমি অবাধ্য বেয়াদব? তাহলে আপনি কি বদ পাজি দুর্নীতিগ্রস্ত পুরুষ মানুষ একটা? তুর্য চেতে গেল মুহূর্তে। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে গাল লাল করে দেব। বেয়াদব মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো তোমার মুখটা আমি ভেঙে দেব। পৃথা ভেঙচি কাটল, মুখ বাঁকিয়ে বলল, ভেঙে দেখুন তো, একদম নারী নির্যাতনের মামলায় 14 বছরের জন্য জেলে পুরে দেব। আর তা অবশ্য আপনার এই ইংরেজদের বড়লোকের জেল হবে না, হবে আমাদের বাঙালিয়ানা গরিব জেল। তুর্য হতভম্ব হলো। এইটুকু 5 আঙ্গুলের মেয়ে কিনা তাকে জেলে পড়ে দেওয়ার ভয় দেখাচ্ছে? এই মেয়ে কি জানে তার আসল পরিচয়? জানলে অবশ্যই জেল শব্দটা তার সম্মুখে উচ্চারণ করার দুঃসাহস দেখাতো না। তুর্য হিসেসিয়ে উঠল। পৃথার দিকে তেড়ে গিয়েও নিজেকে সংযত করলো। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে জেলের ভয় দেখাচ্ছ? তুমি জানো আমি কে? ইচ্ছা করলে তোমাকে
থামলো তুর্য। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলো। না, নিজের ক্রোধ কিছুতেই বাইরে আসতে দেয়া যাবে না, তাহলেই ঝামেলা হয়ে যাবে। খুব সহজে তার স্বরূপ প্রকাশ পেলে চলবে না। তবে এখানে আর কিছুক্ষণ থাকলে এই বেয়াদব মেয়ের তাড়নায় হয়তো নিজের খোলস ছাড়তে হবে। ক্রোধে ফোঁস করতে করতে নিজের গাড়িতে উঠে বসলো তুর্য। দ্রুত গাড়ি স্টার্ট করে মুহূর্তেই সাই করে পৃথার দৃষ্টির সীমানার বাইরে চলে গেল। পৃথাও ভেঙচি কাটলো, তাচ্ছিল্য করে বলল, আসছে কোন দেশের লাট সাহেব যেন, যত সব ইংরেজদের বংশধর। কথাটা বলতে বলতেই মেয়েটা ঢুকে গেল কলেজের ভিতরে। একটু পরে ক্লাস শুরু হবে তার। সূর্যের উজ্জ্বল রশ্মি, গরমে দিশেহারা প্রকৃতি, গাছের পাতাগুলো কেমন নেতিয়ে পড়েছে সূর্যের প্রখর তাপে। এই তীব্র তাপদাহকে মাথায় নিয়ে রাজশাহী টু ঢাকা মহাসড়কে সাই করে চলছে সূর্যের কালো রঙের গাড়িটা। তবে হঠাৎই আরুষ রাস্তা পরিবর্তন করলো। মহাসড়ক থেকে গাড়িটা নামিয়ে নিল এক জঙ্গলের রাস্তা ধরে। বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে গাড়িটা এসে থামলো এক ঘন জঙ্গলে। আশেপাশে জনমানবের চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র গাছে গাছে কিছু খেচর শ্রেণীর প্রাণী এবং কীটপতঙ্গের সমাগম। তুর্জন নেমে দাঁড়ালো গাড়ি থেকে। আশেপাশে একবার সজাগ দৃষ্টি বুলিয়ে এগিয়ে পা বাড়ালো সম্মুখ পানে। কিঞ্চিত পথ পাড়ি দিতেই সম্মুখে দৃশ্যমান হলো পুরনো ভাঙাচোরা একটি বাড়ি। আরুষের সাথে নিয়ে বাড়ির ভিতরের দিকে ঢুকলো তুর্য। দুজনেই এসে থমকে দাঁড়ালো একটা শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে কক্ষের সম্মুখে। কক্ষের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে পথ রোধ করে রাখা হয়েছে। তুর্য ভ্রু কুচকে তাকালো আরুষের পানে। আরুষ তাড়াহুড়া শুরু করলো, দ্রুত পকেট থেকে চাবি বের করে খুললো তালাটা। তুর্য সময় ব্যয় করলো না, পুরনো কাঠের দরজায় ক্যাচ ধ্বনি তুলে ভিতরে ঢুকলো। খোলা দরজা থেকে আসা আলোয় আলোকিত হলো অন্ধকার রুমটা। সম্মুখে দৃশ্যমান হলো চেয়ারের সাথে হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় এক অর্ধবয়স্ক পুরুষকে। দুর্বল তার চাউনি, শরীরের পোশাকের অবস্থা বেহাল, মনে হচ্ছে কেউ ভীষণ নির্মমভাবে টেনে হিঁচড়ে এখানে তুলেছে। তুর্য তেতে উঠল, গলা জড়িয়ে বলল, এটাকে চেয়ারের সাথে বেঁধেছিস কেন হাম্মক? চেয়ার কি মাগনা পেয়েছিস? আমার টাকা কেন চেয়ারে কেন এই দূষিত লোকজনকে বসেছিলে? আরুষ হন্তদন্ত হয়ে ছুটে গেল চেয়ারের নিকট। চেয়ার থেকে দ্রুত লোকটাকে খুলে ছুঁড়ে ফেললো নিচে। তুর্য বাঁকা হাসলো, হাঁটু মুড়ে বসলো লোকটার পাশে। হাত বাড়িয়ে একটানে খুলে নিল লোকটার মুখে লাগিয়ে রাখা এতক্ষণের কষ্টিপটা। সাথে সাথে শোনা গেল লোকটার গগন বিদারী চিৎকারের ধ্বনি। তুর্য খুব একটা পাত্তা দিল না সেদিকে। লোকটার পানে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, শাহিন মির্জা, জাল টাকা, ট্রাক, ইয়াবাসহ আরও অনেক অবৈধ ব্যবসার সাথে জড়িত। স্ত্রী সবটা জানতে পারে 3 বছর আগে স্ত্রীকেও খুন করেছিল। কথাটা বলে ভ্রু কুচকাল তুর্য। ঘাড় বাঁকিয়ে আরুষের পানে তাকিয়ে বলল, আমরাও কি এখন আমার বউকে মেরে দেওয়া উচিত? আরুষ, বউটা না আমার নিকট ধরা দিচ্ছে না, না জানানো কমাচ্ছে।